গল্প দিশেহারা। পর্ব 23। লেখা সানা শেখ। সোহা শ্রবণের বুকে মুখ গুজে 4 হাত পা দিয়েই ওকে আঁকড়ে ধরে আছে। শ্রবণের বাইকের স্পিড আগের মতোই রয়েছে এখনো। ঝড়ের বেগে ছুটে চলেছে বাইক। সোহার যান যায় যায় অবস্থা। বুকে মুখ গুজে রেখেই বলে, দোহাই লাগে স্পিড কমাও। শক্ত করে ধরে রাখো। ভয় লাগছে আমার। আমি আছি। সোহা কথা বাড়ায় না আর, খুব ভালো করেই বুঝতে পারছে শ্রবণ বাইকের স্পিড কমাবে না। আগের চেয়েও আরও শক্ত করে আঁকড়ে ধরে। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই বাইকের স্পিড কমে। যখন স্পিড একদম কমে যায় তখন বুক থেকে মুখ তুলে আশেপাশে নজর বুলায় সোহা। চলে এসেছে। বিল্ডিংয়ের সিকিউরিটি ওদের দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বাইক বেজমেন্টে এসে পৌঁছায়। সোহা 2 পা নামিয়ে নেয়। এতক্ষণ 2 পা দিয়ে শ্রবণের কোমর পেঁচিয়ে ধরেছিল। এমনভাবে বসেছিল যে মনে হচ্ছিল বাইকে নয় শ্রবণের কোলে বসেছিল, 4 হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। শ্রবণকে ছেড়ে দিলেও বাইক থেকে নামতে পারছে না। আগে শ্রবণকে নামতে হবে, তারপরেই ও নামতে পারবে। নাম। কিভাবে নামবো? আগে তুমি নামো। শ্রবণ বাইক থেকে নেমে দাঁড়ায়। 2 হাতে সোহাকে আগলে ধরে বাইক থেকে নামিয়ে দেয়। ছেড়ে দিতেই ঠাস করে আছড়ে পড়ে নিচে। কিচ্ছনের জন্য ওর দিকে তাকিয়ে রইল শ্রবণ। সোহা নিজেও হা হয়ে গেছে এভাবে পড়ে গিয়ে। শ্রবণ গালি দিয়ে হেলমেট খুলে বাইক জায়গা মতো রেখে ডেকে রাখে। হেলমেট দুটো এক হাতে নেয়। সোহার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, উঠবি নাকি এখানে এভাবেই বসে থাকবি? সোহা উঠে দাঁড়ায়। হাত পা এখনো কাঁপছে। এমন ভয় দেখিয়েছে যে এখনো স্বাভাবিক হতে পারছে না। শ্রবণ সোহার পেছনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে কর্কশ স্বরে বলে, গলা ধর শক্ত করে। সোহা শক্ত করে জড়িয়ে ধরে শ্রবণের গলা। শ্রবণ এক হাতেই সোহাকে পাজাকোলে তুলে নেয়। সোহা ভয় পেয়ে আরও শক্ত করে ধরে। শ্রবণ ওকে কোলে নিয়ে ধূপধাপ পা ফেলে লিফটের দিকে আগায়। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের চোখমুখ বরাবরের মতো গম্ভীর আর রাগী রাগী হয়ে আছে। লিফটে উঠে এখন আর বাটন চাপতে পারছে না শ্রবণ। 2 হাত বন্ধ। সোহার মুখের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, বাটন চাপ। সোহা দ্রুত গলা থেকে 1 হাত সরিয়ে বাটন চাপে, তারপর আবার জড়িয়ে ধরে শ্রবণের গলা। এত ভয় কি খেয়ে আসে? এত জোরে কেউ বাইক চালায়? আগামীকাল আবার তোকে নিয়ে রাইডে বের হব। সোহা চমকে ওঠে শ্রবণের কথা শুনে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, আমি আর জীবনেও তোমার বাইকে উঠব না। আজকে একটুর জন্য জানে বেঁচে ফিরেছি। এই শয়তানের বাচ্চা, আমার বাইকে না উঠলে কোন ব্যাডার বাইকে উঠবি? অন্য ছেলের বাইকে কেন উঠব? তোর মা যেই কারণে অন্য পুরুষদের বিছানায় যেত। সোহা ফ্যালফ্যাল করে শ্রবণের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া পানিতে টুইটুম্বর হয়ে গেছে। বুকের ভেতর চাপা কষ্ট পাহাড় সম হয়ে ওঠে। তাকিয়ে থাকতে থাকতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রবণ ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ায়। সোহাকে কোল থেকে নামিয়ে বাম হাতে দিয়ে ধরে রেখে পকেট হাতড়ে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সোহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আস্তে আস্তে হেঁটে রুমের দিকে এগিয়ে যায় শ্রবণকে রেখেই। শ্রবণ দরজা লাগিয়ে হেলমেট দুটো স্টাডি রুমে রেখে বেডরুমে আসে। সোহা বিছানায় বসে আছে, চোখের পানি মুছছে একটু পর পর। শ্রবণ কিছু না বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। সোহার দিকে তাকিয়ে বলে, নাটক বন্ধ করে ফ্রেশ হয়ে এসে ঘুমা। সোহা বিছানা ছেড়ে নেমে ধীরে পায়ে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জোরে কান্না বের হতে নিলে 2 হাতে মুখ চেপে ধরে। এতদিন ধরে চামাচাপা দিয়ে রাখা যন্ত্রণাগুলো আবার জেগে উঠেছে। মায়ের এই রূপ সোহা এখনো মেনে নিতে পারে না। দুঃখে, কষ্টে, লজ্জায়, ঘৃণায়, রাগে, অভিমানে এখন পর্যন্ত মায়ের সঙ্গে একটা কথাও বলেনি আর। যোগাযোগ করার চেষ্টাও করেনি, অবশ্য যোগাযোগ করার সাহসও হয় না শ্রবণের ভয়। শ্রবণ কঠিন গলায় বলে দিয়েছে ও কোনোদিন যেন ওর মায়ের সঙ্গে যোগাযোগ করার সাহসও না দেখায়। কিছুক্ষণ কাঁদার পর নিজেকে শক্ত করার চেষ্টা করে। ওর মায়ের জন্যই শ্রবণের কাছ থেকে আরও বেশি কষ্ট পায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শ্রবণ রুম অন্ধকার করে শুয়ে পড়েছে।
বিষণ্ণ সুরে গাওয়া গান সোহার কানে ভেসে আসে। আরে আতর গোলাপ চন্দন মাইখা, সবাই মরে যাইব রাইখা, চুপি সারে একলা ঘরে কলমি, ফুলের সুভাষ নেব, আমি মাটির একখান ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে, মহাকালের ঘুম ঘুমাবো। আরে ছাইরা যাইব ইটের শহর, মাটির ঘরে কাটবে রে প্রহর। আরে ছাইরা যাইব ইটের শহর, মাটির ঘরে কাটবে প্রহর। মন মহাজনের ডাকলে পড়ে চোখ খুলিয়া সোহাগ নেব। গান শেষ না করেই শ্রবণ থেমে যায়। মৃদু স্বরে বলে, আসছিস না কেন? সোহা দ্রুত ওড়না দিয়ে হাতমুখ মুছে অনুমান করে অন্ধকারে হাতড়ে বিছানার কাছে এগিয়ে আসে। আস্তে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। শ্রবণ সোহার শরীর ঘেঁষে আসে। সোহাকে নিজের দিকে ফিরিয়ে ওর বুকে মুখ গুজে দেয়। হাত ধরে নিজের মাথায় রেখে মৃদু স্বরে বলে, ভাল লাগছে না, হাত বুলিয়ে দে। কথাগুলো বলে জড়িয়ে ধরে সোহাকে। সোহা চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। দুচোখ বেয়ে আবার গড়িয়ে পড়ে পানি। চুলে হাত বুলাতে বুলাতে ডুকরে কেঁদে ওঠে। দ্রুত চেষ্টা করে কান্না বন্ধ করতে কিন্তু পারছে না। বুকে মুখ গুজে রেখেই ধমকে ওঠে শ্রবণ। কর্কশ গলায় বলে, কান্না বন্ধ করবি নাকি কানের নিচে খাবি একটা? এমনিতেই ভাল লাগছে না, মার খেতে না চাইলে চুপ কর। সোহা কান্না বন্ধ করার চেষ্টা করে। নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য হা করে লম্বা লম্বা শ্বাস নেয়। শ্রবণ হাতের বাঁধন শক্ত করে। সোহার হৃৎস্পন্দনের অস্বাভাবিক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ক্লাস শেষ করে শ্রবণের কাছে যাওয়ার জন্য সেদিকেই এগিয়ে যাচ্ছে সোহা। হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, কণ্ঠস্বর অতি পরিচিত। ঘুরে তাকায় পেছনে। এতগুলো দিন পর নিজের মাকে দেখে বুকের ভেতরটা হুহু করে ওঠে। অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা শুরু করে আবার। রীতা বলে, সোহা, ওই ভদ্র মহিলা তো তোমাকে ডাকছে। সোহা কথা বলে না। অনিমা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে বলেন, সোহা, দাঁড়া। সোহা দাঁড়ায় না। অনিমা চৌধুরী এক প্রকার দৌড়ে এগিয়ে আসেন সোহার কাছে। সোহার হাত টেনে ধরে দাঁড় করান। কি হয়েছে তোর? ডাকছি শুনছিস না কেন? সোহা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, হাত ছাড়ো আমার। এভাবে কথা বলছিস কেন? হাত ছাড়ো, ছোবে না তুমি আমাকে। সোহা, কি হয়েছে? বেঁচে আছি নাকি মরে গেছি সেটাই দেখতে এসেছ? বেঁচে আছি আর খুব ভালো আছি। হাত ছাড়ো আমার, আর কোনোদিন আসবে না আমার সামনে। তোমাকে দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোমার মতো মা আর স্ত্রী দুনিয়ার কারো না হোক। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। ওর পেছনে পেছনে এগিয়ে যায় রীতা। একবার সোহার মুখের দিকে তাকাচ্ছে, আবার উল্টো ফিরে অনিমা চৌধুরীর দিকে তাকাচ্ছে। অনিমা চৌধুরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সোহা ওনার সঙ্গে এভাবে আর এসব বলল বিশ্বাসই করতে পারছেন না। পেছনে থেকে আরও কয়েকবার ডাকেন কিন্তু সোহা ফিরেও তাকায় না। আশেপাশে তাকিয়ে দেখেন অনেকেই তাকিয়ে আছে ওনার দিকে। ওনার পরনে অফিসের ফরমাল ড্রেস। দেখে বোঝাই যাচ্ছে অফিস থেকে সরাসরি এখানেই এসেছেন। সোহা শ্রবণের কাছাকাছি এসে দাঁড়ায়। শ্রবণ বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। সোহার মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি হয়েছে? চোখ মুখ এমন কেন? সোহা কথা বলতে পারে না। চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো পানিতে টুইটুম্বর। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। কেউ কিছু বলেছে? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, না। তাহলে কি হয়েছে? সোহা ফুপিয়ে ওঠে, কোনো রকমে বলে, বাসায় যাব। শ্রবণ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। ইচ্ছে করছে ঠাস করে দুটো লাগিয়ে দিতে। জিজ্ঞেস করছে কি হয়েছে কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রীতার দিকে তাকিয়ে বলে, রীতা, কি হয়েছে? একজন ভদ্র মহিলা এসেছেন। শ্রবণের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কে এসেছে? আমি তো চিনি না, ভাইয়া। দেখতে কেমন? ফর্সা, লম্বা, সুন্দরী, স্মার্ট। ফরমাল ড্রেস পরনে। শ্রবণ আন্দাজ করতে পারে কে এসেছে। সোহার দিকে তাকিয়ে বলে, অনিমা এসেছে? উপর নিচ মাথা নাড়ায় সোহা।
শ্রবণ দাঁতে দাঁত পিষে বলে, কোথায় ওই কুত্তার বাচ্চা? ফ্ল্যাটে রেখে আসো আমাকে। ওই ডাইনির বাচ্চা তোকে কি বলেছে? সোহা চোখের পানি মুছতে মুছতে জড়ানো গলায় বলে, বলেনি কিছু। শ্রবণ সোহার হাত ধরে গাড়ির দিকে আগায়। রীতা হাসানের দিকে তাকিয়ে বলে, অনিমা মানে ওই ভদ্র মহিলাকে? সোহার মা, শ্রবণের শাশুড়ি। সোহা ওর মায়ের সঙ্গে ওইভাবে রূঢ় হয়ে কথা বলল। বাড়িতে যা। তুমি যাবে না? না, আমার ক্লাস আছে। রীতা ঘুরে গেটের দিকে হাঁটা ধরে। গেটের বাইরে এসে দেখে অনিমা চৌধুরী গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। রীতা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমা চৌধুরীর দিকে। ওনাকে দেখে মনেই হচ্ছে না বড় বড় দুজন সন্তান আছে ওনার। অনিমা চৌধুরীর সামনে দিয়েই শ্রবণের গাড়ি বেরিয়ে যায়। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেন না। রীতার ভীষণ আগ্রহ হচ্ছে সোহা, শ্রবণ আর ওদের বাড়ির পুরো ঘটনা জানার জন্য। কি হয়েছে ওদের বাড়িতে? সোহা কেন ওর মায়ের সঙ্গে ওইভাবে কথা বলল? শ্রবণ কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও ফ্ল্যাটে থাকে? প্রশ্নগুলো গিজগিজ করছে মাথার ভেতর, কিন্তু উত্তর দেওয়ার মানুষ নেই। হাসানকে কিছু জিজ্ঞেস করলেও লাভ হবে না, ওই ব্যাটা ওর কোনো কথার উত্তর সহজে দিতে চায় না, আর এই সব কথার উত্তর তো আরও দেবে না। সোহাকে ফ্ল্যাটে রেখেই আবার বেরিয়ে যায় শ্রবণ। সোহা ব্যাগ রেখে বেডরুমে এসে হিজাব খুলে বিছানায় উঠে শুয়ে পড়ে। গতরাত থেকে এমনিতেই ভালো লাগছে না। চাপা কষ্টে দম বন্ধ হয়ে আসতে চায়। আজকে চোখের সামনে মাকে দেখে আর অমন ব্যবহার করে এসে এখন আরও কষ্ট হচ্ছে। এই কষ্ট না সহ্য করতে পারে আর না তো কাউকে বলতে পারে। বালিশে মুখ গুজে গুমরে গুমরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কান্না বন্ধ করার চেষ্টা করে আল্লাহর কাছে অভিযোগের সুরে বলে, আল্লাহ, এমন জীবন কেন দিলে আমাকে? এমন একজন মানুষের গর্ভে কেন আমার জন্ম হলো? ওর মতো একজন মানুষকে কেন আমার জীবনে দিলে? আমি এসব আর সহ্য করতে পারছি না। গোসল সেরে বেরিয়ে আসে সোহা। চুল শুকিয়ে ব্রাশ করে বেঁধে নেয়। ব্যালকনির দরজা লাগিয়ে জানালা লাগা। সন্ধ্যা হয়ে আসছে ধরণীর বুকে। দুপুরে খাওয়া হয়নি, খিদে পেয়েছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, 1টা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সোহা দরজার দিকে তাকায়। কে এসেছে? শ্রবণ আসলে তো কলিং বেল বাজাবে না। অনিমা চৌধুরী আসলো কি? নাকি অন্য কেউ? কে হতে পারে? চিন্তা ভাবনা করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে দেখে পাশের ফ্ল্যাটের সেই ভদ্র মহিলা দরজা খুলে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সোহার চোখ কপালে। উনি দরজা খুললেন কিভাবে? চাবি কোথায় পেলেন? এটা কি মানুষ নাকি ভর সন্ধ্যা বেলা মানুষের রূপ ধরে কোনো ভূত প্রেত দাঁড়িয়ে আছে? ভয়ে সোহার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। হাত পা কাঁপতে শুরু করেছে। উল্টো ঘুরে দৌড় দেবে বেডরুমের দিকে, সেই মুহূর্তে ভদ্র মহিলা বলেন, কেমন আছো, সোহা? সোহা কম্পিত স্বরে বলে, ভালো। আপনি কেমন আছেন আন্টি? ভালো। এভাবে কথা বলছো কেন? আপনি দরজা খুললেন কিভাবে? দরজা তো আগে থেকেই খোলা ছিল। দরজা খোলা দেখেই ভাবলাম তোমার সঙ্গে গল্প করে যাই। কথা বলতে বলতে ভদ্র মহিলা ভেতরের দিকে এগিয়ে আসেন। ওনার সঙ্গে কথা বলে সোহার মনে হচ্ছে না উনি ভূত, মানুষই মনে হচ্ছে। সোহা সোফা দেখিয়ে বলে, আন্টি, বসুন। ভদ্র মহিলা সোফায় বসেন। সোহা এগিয়ে গিয়ে দরজা ভিজিয়ে দিয়ে এসে নিজেও বসে সোফায়। ভদ্র মহিলা আশেপাশে নজর বুলিয়ে বলেন, শ্রবণ ফ্ল্যাটে নেই? না, বাইরে রয়েছে। ওহ, বেশ কিছুদিন আগে একটা ছেলে এসেছিল তোমাদের ফ্ল্যাটে, কে সে? ছেলে? হ্যাঁ, কিছুটা শ্রবণের মতো দেখতে। ও, আপনি বোধহয় স্পর্শ ভাইয়ার কথা বলছেন আন্টি। ওই ছেলের নাম স্পর্শ? হ্যাঁ। কে হয় তোমার? চাচাতো ভাই। শ্রবণ তোমার কাজিন? হ্যাঁ। স্পর্শ আর শ্রবণ ভাই? হ্যাঁ। তোমরা প্রেম করে বিয়ে করেছ? না। এমনটাই ধারণা করেছিলাম আমি। শ্রবণের যা স্বভাব, ওকে দিয়ে প্রেম হবে না। ভদ্র মহিলার কথা শুনে ওনার মুখের দিকে তাকিয়ে থাকে সোহা। ভদ্র মহিলা আবার বলেন, তোমাদের বাড়ি কোথায়? কাছেই। বাড়িতে না থেকে আলাদা থেকো কেন?
বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? শ্রবণ তো অনেক বছর ধরে এখানেই থাকে একা একা। ওর সঙ্গে কোনো ঝামেলা? আন্টি, চা খাবেন নাকি কফি? আরে হো, এসবের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আপনি বলুন কি খাবেন। আচ্ছা, এত করে যখন বলছো তখন চা নিয়ে আসো। আচ্ছা আন্টি, আপনি একটু বসুন, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। সোহা সোফা ছেড়ে উঠে দ্রুত রান্না ঘরের দিকে এগিয়ে আসে। বিড়বিড় করে বলে, শুধু শুধু কি এই মহিলাকে দেখতে পারে না নাকি? নারী নক্ষত্র সব জানতে চলে এসেছে। সসপ্যানে পানি বসিয়ে দাঁড়িয়ে থাকে। মহিলার কথার উত্তর যেন না দিতে হয় সেজন্যই কৌশলে এড়িয়ে উঠে এসেছে। 2 কাপ চা বানিয়ে সোফার কাছে এগিয়ে আসে আবার। 1 কাপ ভদ্র মহিলাকে দিয়ে অন্য কাপ নিজে নিয়ে বসে সোফায়। ভদ্র মহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তুমি তো দারুণ চা বানাও। ধন্যবাদ, আন্টি। বাচ্চা কাচ্চা হবে কবে তোমাদের? মহিলার কথা শুনে লজ্জা পায় সোহা। কথার উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দেয়। ভদ্র মহিলা আবার বলেন, এখনকার দিনকাল ভালো না। এখনকার ছেলেমেয়েরা সহজে বাচ্চাও নিতে চায় না। যখন বাচ্চা নিতে চায় তখন হয় না। পিল টিল কিছু খেয়েও না, আর পরে কিন্তু বাচ্চা হবে না। একটা হয়ে যাক, তারপর না হয় লম্বা গ্যাপ দিলে। সোহা একটা কথাও বলে না, মহিলার দিকে তাকায়ও না। শ্রবণের বলা কিছু পুরনো কথা স্মরণ হয়েছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসে আবার। কি ভাবছো এত? কিছু না, আন্টি। বেশি ভাবাভাবি বাদ দিয়ে বাচ্চা একটা নিয়েই ফেলো। পরে কিন্তু সমস্যা হবে। সোহা জোরপূর্বক একটু হাসে শুধু। ভদ্র মহিলার চা শেষ হতেই ওনার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলেন, তোমার আঙ্কেল এসেছেন বোধ হয়। যাই আজকে, অন্যদিন আবার আসব। ভদ্র মহিলা বেরিয়ে যান ফ্ল্যাট থেকে। সোহা দরজা লাগিয়ে বেডরুমে চলে আসে। বিছানায় বসে একদৃষ্টে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করার জন্য দরজা খুলতে গেলে পারে না খুলতে। চাবি দিয়ে দরজা খুলছে না। বুঝতে পারে ভেতর থেকে লাগানো রয়েছে। চোয়াল শক্ত করে এক নাগাড়ে কলিং বেল চাপতে শুরু করে। মিনিট পার হওয়ার আগেই দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে আগুন চোখে তাকায় সোহার মুখের দিকে। ওর চাহনি দেখেই সোহার আত্মা শুকিয়ে গেছে। বাজখাই গলায় বলে, এই ডাইনির বাচ্চা, দরজা ভেতর থেকে লাগিয়েছিস কেন? তুমি দরজা খুলে রেখেই চলে গিয়েছিলে, সেজন্য ভেতর থেকে লাগিয়েছিলাম। শ্রবণের গলার স্বর কিছুটা নিচু হয়। দরজা খুলে রেখে গিয়েছিলাম? হ্যাঁ। শ্রবণ ঘুরে দরজার দিকে তাকায়। দরজা খুলে রেখেই চলে গিয়েছিল? হতে পারে, তাড়াহুড়োয় হয়তো ভুলে গিয়েছিল। স্টাডি রুমের দিকে এগিয়ে যেতেই সোফার সামনে থাকা টি টেবিলের ওপর নজর পড়ে। সোহার দিকে কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এখানে 2টো চায়ের কাপ কেন? ওই পাশের ফ্ল্যাটের আন্টি এসেছিলেন। ওই অসভ্য মহিলা? হ্যাঁ। দরজা খুলেছিস কেন আর ওই মহিলাকে ফ্ল্যাটে ঢুকতে দিয়েছিস কেন? আমি তো জানতাম না, দরজা খোলা রেখেই তুমি চলে গেছো। আন্টি কলিং বেল বাজানোর পর রুম থেকে বেরিয়ে এসে দেখি দরজা খোলা। দরজা খোলা দেখে অবাক হয়েছিলাম। আমি কিছু বলার আগেই আন্টি নিজে থেকেই ভেতরে ঢুকে গেছেন। কি বলেছে? ওই আমরা বাড়িতে না থেকে এখানে কেন থাকি এসবই জিজ্ঞেস করছিলেন। আর কি? সোহা হাত কচলাতে শুরু করে। শ্রবণের ধমক খেয়ে নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আর বলছিলেন দ্রুত বাচ্চা নিতে, পরে নাকি হবে না, সমস্যা হবে। আর বলছিলেন দ্রুত বাচ্চা নিতে, পরে নাকি হবে না, সমস্যা হবে। তুই কি বলেছিস? কিছু বলিনি। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলে, কেন? বাচ্চা নেওয়ার শখ জেগেছে? সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না। কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ। বল কি বলেছিলাম? সোহা নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমাদের কোনোদিনও বাচ্চা হবে না। হ্যাঁ, আমার কথার নড়চড় হলে তোর খবর আছে। হবে না। ওই অসভ্য মহিলা দ্বিতীয়বার যেন এই ফ্ল্যাটে প্রবেশ না করে। আচ্ছা। শ্রবণ ধূপধাপ পা ফেলে ভদ্র মহিলাকে যত রকমের গালি আছে সব দিতে দিতে স্টাডি রুমে প্রবেশ করে। কত বড় সাহস মহিলার! ওর ফ্ল্যাটে এসে ওর বউকে কুবুদ্ধি দেয় বাচ্চা নেওয়ার জন্য।
সোহা আগের মতোই দাঁড়িয়ে আছে এক জায়গায়। ওর চোখ দুটো টলমল করছে। বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে। গত কয়েকদিন ধরে শ্রবণের মন মেজাজ ভীষণ খারাপ। কি হয়েছে কে জানে। সোহার সাহস হয় না জিজ্ঞেস করার। এমনিতেই ওকে গালি আর ধমকের উপর রেখেছে। 19-20 হলেই মারার জন্য তেড়ে যায়। কিছু জিজ্ঞেস করলে দেখা যাবে ঠাস করে একটা লাগিয়ে দিয়েছে। ওই শক্ত হাতের চড় আর খেতে চায় না সোহা। অসময়ে শুয়েছিল সোহা। শরীরটা ভালো লাগছে না, কেমন ম্যাজম্যাজ করছে আর মাথা ঘুরছে। খেতেও ইচ্ছে করে না। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করে। রুমে এসে সোহাকে শুয়ে থাকতে দেখে কিছুটা রাগী স্বরে বলে, এই অবেলায় শুয়ে আছিস কেন এভাবে? কফি বানিয়ে নিয়ে আয়। সোহা দ্রুত শোয়া থেকে উঠে বসে। মাথা চক্কর দিয়ে ওঠে। পুরো দুনিয়া যেন নড়ে উঠল। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে বসে বিছানায়। বাইরে ভালো লাগছিল না তাই ফিরে আসলো, কিন্তু এখানেও ভালো লাগছে না। শুধু শুধু রাগ হচ্ছে, কি করলে রাগ কমবে নিজেও বুঝতে পারছে না। ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। চিত হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কফি বানিয়ে নিয়ে আসে সোহা। বিছানার পাশে দাঁড়িয়ে বলে, তোমার কফি। শ্রবণ চোখ মেলে তাকায়। ওর চোখ দুটো কিছুটা লাল লাল হয়ে আছে। হাত বাড়িয়ে কফির মগ হাতে নিয়ে আস্তে ধীরে চুমুক দেয়। সোহা উল্টো ফিরে এগিয়ে গিয়ে শ্রবণের ছড়িয়ে রাখা শার্ট প্যান্ট বাস্কেটে রেখে দেয়। বিছানার দিকে এগিয়ে আসতে আসতে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। চেহারা রাগী রাগী দেখাচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করবে কি? না থাক, ধমক খাওয়ার চেয়ে চুপ থাকা ভালো। প্রকৃতিতে রাত নেমে আসে। চারদিকে কৃত্রিম আলো জ্বলে উঠেছে। আকাশে টিপটিপ করে আলো ছড়াচ্ছে লাখো তারা। হালকা হালকা মেঘ আছে। ব্যালকনিতে বসে আছে শ্রবণ। সিগারেট খেতে খেতে একবার আকাশ দেখছে আবার নিচের দিকে দেখছে। কি করলে একটু শান্তি পাবে এটাও ভাবছে। অনেকগুলো দিন ধরে ওর এত অশান্তি লাগেনি। রুম থেকে সোহা ডেকে বলে, খাবে না? বার, আসছি। সোহা ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যার পর একা একা রুম থেকে বের হতে ভয় লাগে। সিগারেট শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায় শ্রবণ। ধীর পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রবণ এসে দাঁড়াতেই সোহার নাকে সিগারেটের গন্ধ এসে ধরা দেয়। গা গুলিয়ে ওঠে সিগারেটের বিশ্রী গন্ধে। চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। সোহার দিকে তাকিয়ে দেখে খাবার খাচ্ছে না সেভাবে, নড়াচড়া করছে এক আঙুল দিয়ে। শ্রবণ কিছু না বলে নিজের খাওয়া কন্টিনিউ রাখে। শ্রবণ প্লেটের সব খাবার খেলেও সোহা অল্প খেয়ে বাকি খাবারে পানি ঢেলে রেখে দেয়। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে টেবিল গুছিয়ে রুমে ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে বিছানা রেডি করে শুতে গেলেই শ্রবণ বলে, শুচ্ছিস কেন? সোহা ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, কি করব? পড়তে বস গিয়ে। সোহা কিছু না বলে বিছানা ছেড়ে নেমে স্টাডি রুমে প্রবেশ করে। শ্রবণ নিজেও আসে স্টাডি রুমে। আর কয়েক মাস পর ওর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে। পড়তে বসলেও দুজনের একজনেরও পড়ায় মন বসছে না। সোহার অসুস্থ বোধ হচ্ছে আর শ্রবণের মেজাজ খিটখিটে হয়ে আছে। বেরাম মুরগির মতো ঝিমাচ্ছিস কেন এভাবে? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। ওর রাগী রাগী চোখমুখের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। আজকে ঘুমাই? আগামীকাল পড়তে বসব। পড়াচোর ফাঁকিবাজ একটা, পড়তে বসলেই ঘুম পায়। সোহা চুপ থাকে। শ্রবণ নিজের বই বন্ধ করে রাখে। সোহার হাত থেকে ওর বইটা নিজেও রেখে দেয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, রুমে আয়। সোহা শ্রবণের পেছনে পেছনে বেডরুমে ফিরে আসে। মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে দুজনেই শুয়ে পড়ে। শ্রবণ সোহার উপরে উঠে আসে। ঘাড়ে মুখ গুজতেই সোহা থেমে থেমে বলে, আজকের মতো ছেড়ে দাও, শরীর ভালো লাগছে না আমার। শ্রবণ হেলদোল করে না সোহার কথায়। সোহা অনুরোধের সুরে বলে, প্লিজ আজকে ছেড়ে দাও, সত্যি শরীর খারাপ লাগছে আমার। শ্রবণের মেজাজ খারাপ হয় আরও। রাগে জোরে একটা বাইট বসিয়ে দেয় ঘাড়ে। ব্যথা পেলেও মুখ বন্ধ রাখে সোহা। শ্রবণ সোহার উপর থেকে সরে যায়।
কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। সোহা চুপচাপ আগের মতোই শুয়ে রইল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। এই শ্রবণ কবে স্বাভাবিক হবে? কবে পুরোপুরি সুস্থ হবে? যা একটু সুস্থ হয়ে উঠছিল এখন আবার অসুস্থ হয়ে পড়ছে। প্রায় সপ্তাহ খানিক ধরে রাতে ঘুমায় না বললেই চলে। মাত্র কয়েক ঘন্টা ঘুমায়, বাকি রাত জেগেই পার করে। ঘুম না হওয়ার কারণে কি আরো বেশি এমন করছে? সকালে শ্রবণের বাজখাই গলার স্বর শুনে সোহার ঘুম ভাঙে। চোখ মেলে শ্রবণের দিকে তাকাতেই শ্রবণ কর্কশ গলায় বলে, এই ডাইনির বাচ্চা, এখনো মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ভার্সিটি যাবি কখন? আজকে না তোর ইম্পর্টেন্ট ক্লাস আছে। সোহা শোয়া থেকে উঠে বসতে বসতে ঘুম জড়ানো গলায় বলে, কটা বাজে? 8টা বাজতে চলেছে। সোহা তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ওড়নাটা কোনো রকমে গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। এত বেলা হয়ে গেল আরও টেরি পেল না। শ্রবণ তৈরি হয়ে নেয়। 5 মিনিটের মধ্যেই সোহার ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। দ্রুত হাতমুখ মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাজেদা আন্টি কি এসেছেন আজ? নাস্তা তৈরি করেছেন? টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলের উপর নাস্তা দেখতে পায়। শ্রবণ একটা চেয়ার টেনে বসে। সোহা ওর সামনে নাস্তা এগিয়ে দিয়ে বলে, তুমি খেতে থাকো, আমি আসছি, আর কিছু লাগলে নিও। শ্রবণ চুপ থাকে। সোহা সবকিছু ওর সামনে এগিয়ে দিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। সোহা রেডি হতে হতে শ্রবণ খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। ওর দিকে একবার তাকিয়ে সোহা আরও দ্রুত রেডি হতে শুরু করে। ব্যাগ কাঁধে নিয়ে শ্রবণের সঙ্গে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। শ্রবণ দরজা লক করে সোহার হাত ধরে লিফটের দিকে আগায়। সোহাকে ক্লাসে বসিয়ে দিয়ে বন্ধুদের কাছে এগিয়ে এসে দাঁড়ায় শ্রবণ। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোর বলতো? কি হবে? কিছু তো একটা হয়েছেই। কিছুই হয়নি। চোখ মুখ এমন রাগি রাগি কেন? শ্রবণ চুপ করে থাকে। হাসান আবার বলে, বেশ কিছুদিন ধরেই দেখছি তোর মেজাজ খিটখিটে হয়ে আছে। কোনো সমস্যা হলে বল। পাশ থেকে সিফাত বলে, ভাবি বোধ হয় আদর করে না, সেজন্যই এমন রেগে আছে। শ্রবণ কটমট করে তাকায় সিফাতের দিকে। সিফাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি কি মিথ্যে বলেছি? তোর বাজে কথা বন্ধ রাখো। বাজে কথা কখন বললাম? বিবাহিত পুরুষদের এই একটাই শ্রবণ খপ করে চেপে ধরে সিফাতের মুখ। দাঁতে দাঁত পিষে বলে, আর একটা কথা বললে তোর মুখ ভেঙে দেব। ছেড়ে দিতেই সিফাত আবার বলে, উচিত কথা বললেই দোষ। তোর উচিত কথা তোর পেছনে ভরে রাখো, শালা। সরি ভাই, আমার কোনো বোন নেই। আর থাকলেও তোর কাছে বিয়ে দিতাম না। তোর বোনকে বিয়ে করত কে? সিফাত আরও কিছু বলতে চাইছিল, এর মধ্যে রাব্বি বলে, আরে ভাই, চুপ কর তো। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, রাতে ঘুমাসনি নাকি? সাকিব বলে, বউ থাকতে আবার কিসের ঘুম? আমার যদি বউ থাকতো তাহলে আমি মাসে একদিন ঘুমাতাম না। রাব্বি বলে, এই জন্যই তোর বউ নেই। বাপরে, কেমনে বুঝবো আমার একটা বউ লাগবো? আঙ্কেল যেন জীবনেও না বুঝেন তোর বউ লাগবো। শালা, আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর কপালে বউ জুটবে না আগামী 50 বছরের মধ্যে। শকুনের দোয়ায় গরু মরে না। শ্রবণ আর হাসান দুজনের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। হাসান দুজনকে ধমক দিয়ে বলে, এই, তোরা চুপ করবি? একজনকে একটা কথা জিজ্ঞেস করেছি, তাকে বলতে না দিয়ে নিজেরাই বকবক করে চলেছিস। রাব্বি নাটকীয় ভঙ্গিতে বলে, ভাই শ্রবণ, বলুন আপনি কি বলবেন? শ্রবণ চুপ করে থাকে। ইচ্ছে করছে এগুলোকে ধরে পাগলা গারদে ভরে দিয়ে আসতে। হাসান বলে, রাতে তোর ঘুম হয় না? শ্রবণ মৃদু স্বরে বলে, না, অনেকদিন ধরে ঘুমের সমস্যা হচ্ছে। এই কারণেই মেজাজ এমন খারাপ আর খিটখিটে হয়ে থাকে। ঘুম কম হলে আমারও মেজাজ গরম আর খিটখিটে হয়ে থাকে, কারণে অকারণে রাগ উঠে যায়। তুই ডাক্তারের সঙ্গে পরামর্শ কর। শ্রবণ চুপ করে থাকে। হাসান আবার বলে, ঘুম কম হলে অসুস্থ হয়ে পড়বি। মাসুম বলে, এর আগেও ঘুম কম হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলি, ভুলে যাসনি নিশ্চয়ই। শ্রবণ বিরক্তির সুরে বলে, চুপ কর তো সবাই, ভাল লাগছে না।
শ্রবণ ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল, সেই মুহূর্তে ওর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রিতার ফোন থেকে কল এসেছে। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে রিতার গলার স্বর। হ্যালো, ভাইয়া? হ্যাঁ, বলো। দ্রুত ক্লাসে আসুন, সোহা অজ্ঞান হয়ে গেছে। শ্রবণ ফট করে উঠে দাঁড়ায়। বিস্মিত হয়ে বলে, কিভাবে? বসেছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি আসছি এক্ষুনি। শ্রবণ, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? হাসানের প্রশ্নে পেছনে না ফিরেই বলে, সোহা অজ্ঞান হয়ে গেছে। বলতে বলতেই দৌড় শুরু করে শ্রবণ। হাসান নিজেও কফি খাওয়া বাদ দিয়ে শ্রবণের পেছনে পেছনে ছুটে যায়। বাকিরাও খাওয়া বাদ দিয়ে ওদের পেছনে এগিয়ে যায়। শ্রবণ ক্লাসে এসে দাঁড়ায়। ক্লাসের অনেক স্টুডেন্ট এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সকলের ভিড়ে লেকচারারও দাঁড়িয়ে আছেন। হাসান সকলের উদ্দেশ্যে বলে, সামনে থেকে ভিড় কমান সবাই। হাসানের গলার স্বর শুনে বেশ কয়েকজন পেছনে তাকায়। হাসান আবার সরে যেতে বলতেই সরে যায় কয়েকজন। শ্রবণ এগিয়ে এসে দাঁড়ায়। সোহা অচেতন অবস্থায় পড়ে আছে এখনো। রিতা সহ আরও দুজন মেয়ে ওর চোখে মুখে পানি দিতে দিতে ডাকছে জ্ঞান ফেরানোর জন্য। রিতা বাকি দুজন মেয়েকে সরে যেতে বলতেই তারা সরে যায়। শ্রবণ বসে সোহার পাশে। রিতার কাছ থেকে সোহাকে টেনে এনে নিজের বুকের সঙ্গে ঠেস দিয়ে বসায়। বোতল থেকে পানি নিয়ে সোহার চোখে মুখে দিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে ডেকে বলে, সোহা, চোখ খোল। এই, কি হয়েছে তোর? রিতার মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল? ভালোই তো ছিল। লেকচার শুনছিল, হঠাৎ কাত হয়ে পড়ে যায় নিচে। ডাকাডাকি করছি, চোখে মুখে পানি দিচ্ছি কিন্তু জ্ঞান ফিরছে না। শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। হাসানের দিকে তাকিয়ে বলে, সোহার ব্যাগটা নিয়ে আয়। শ্রবণ বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। কি হলো এই ডাইনির বাচ্চার? গতরাতেও বলল শরীর ভালো লাগছে না। সিরিয়াস কিছু হলো নাকি? হাসান সোহার ব্যাগ হাতে নিয়ে দ্রুত শ্রবণের কাছে এগিয়ে আসে। ওর বাকি বন্ধুরাও ওদের সঙ্গে বাইরের দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে এসে হাসানের দিকে তাকিয়ে বলে, আমার পকেটে গাড়ির চাবি, বের করে গাড়ির দরজা খোল। হাসান শ্রবণের পকেট হাতড়ে গাড়ির চাবি বের করে গাড়ির দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়েই পেছনে উঠে বসে। হাসানকে বলে ড্রাইভ করার জন্য। শ্রবণের ব্ল্যাক মার্সিডিজ হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে দ্রুত গতিতে। শ্রবণ সোহাকে আগলে ধরে রেখেছে বুকের সঙ্গে। ওর বুকের ভেতর কিছু একটা হচ্ছে সোহাকে এই অবস্থায় দেখে। সোহার মুখের দিকে তাকিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে বলে, এই, কি হয়েছে তোর? সোহা, ওঠ, তাকা আমার দিকে। তাকায় না সোহা। নিস্তেজ হয়ে শুয়ে আছে শ্রবণের বুকের সঙ্গে লেপ্টে। গাড়ি হসপিটালে এসে পৌঁছায়। হাসান বেরিয়ে এসে পেছনের দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়ে নেমে দাঁড়ায়। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, তুই ভেতরে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা, আয়। শ্রবণ দ্রুত ভেতরের দিকে এগিয়ে যায়। ওকে দেখে ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এগিয়ে আসে দ্রুত। একজন নার্সও এগিয়ে আসে। সোহার পালস রেট চেক করতে করতে বলে, কি হয়েছে ওনার? হুট করে অজ্ঞান হয়ে গেছে। কে হয় আপনার? ওয়াইফ। টেনশন করবেন না, আমরা দেখছি কি হয়েছে। সোহাকে নিয়ে ইমার্জেন্সির দিকে এগিয়ে যায়। শ্রবণও সঙ্গে সঙ্গে আগায় দ্রুত পায়। সোহার জ্ঞান ফিরেছে। এখন হসপিটালের বেডে শুয়ে আছে। স্যালাইন দেওয়া হয়েছে। বেডের পাশে টুলের উপর ঝিম ধরে বসে আছে শ্রবণ। সোহার বিপি আর সুগার লেভেল একদম লো হয়ে গেছে। শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের দৃষ্টি নিচের দিকে স্থির। গাইনি বিশেষজ্ঞ আর একজন নার্স ওয়ার্ডের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনের পেছনে পেছনে হাসানও ওয়ার্ডের ভেতরে প্রবেশ করে। ডাক্তারের হাতে সোহার রিপোর্ট। শ্রবণ ডাক্তারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি হয়েছে ওর? কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? এভাবে রিয়েক্ট করছেন কেন? কি বললেন আপনি? আপনার ওয়াইফ, মিসেস সোহা 7 সপ্তাহের প্রেগন্যান্ট। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়।
শ্রবণের চেহারা দেখে ভয়ে সোহার অন্তরাত্মা কাঁপতে শুরু করেছে। শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে কম্পিত স্বরে থেমে থেমে বলে, ডাক্তার, আপনার হয়তো ভুল হচ্ছে কিছু। কি ভুল হবে? আমি প্রেগন্যান্ট, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? আমি তো পিল খাচ্ছিলাম, এর মধ্যে কিভাবে? আল্লাহ তায়ালা চাইলে সবকিছুর মধ্যেই সম্ভব। হয়তো মাঝখানে গ্যাপ গিয়েছিল, আবার অনেক সময় পিল ঠিকঠাক মতো কাজ করে না। আপনি নিজের প্রতি যত্নশীল হবেন, মিস্টার চৌধুরী। ডাক্তার শ্রবণের দিকে তাকান। শ্রবণের চোখমুখ আগের মতোই গম্ভীর হয়ে আছে। গম্ভীর স্বরেই বলে, বলুন। আপনার ওয়াইফের দিকে খেয়াল রাখবেন। মা সুস্থ থাকলেই বাচ্চা সুস্থ থাকবে। আপনার ওয়াইফের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। ওনার খাবারের প্রতি নজর রাখবেন। নিয়মিত পুষ্টিকর শাক, সবজি, খাবার নিশ্চিত করবেন। কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। শ্রবণ চুপ করে থাকে। ডাক্তার একটা পেপারে খসখস করে কিছু লিখে শ্রবণের দিকে এগিয়ে দেন। এই ঔষধগুলো খাওয়াবেন, মা আর বাচ্চা সুস্থ সবল থাকবে। খাবার আর শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। শীত মৌসুম চলে আসছে, শীতের মধ্যে ঠান্ডা পানি কম ধরবেন। বেলা 12টার মধ্যেই গোসল সেরে ফেলবেন। ঘুম, খাওয়া দাওয়া আর নিজের প্রতি যত্ন কোনোটাতেই যেন অনিয়ম না হয়। ডাক্তার রিপোর্টগুলো শ্রবণের হাতে দিয়ে বেরিয়ে যান। নার্স দাঁড়িয়ে রইলেন স্যালাইন শেষ হওয়ার অপেক্ষায়। সোহা ভয় আর শ্রবণের দিকে তাকাচ্ছে না। আজকে শ্রবণ ওকে কাঁচা চিবিয়ে খাবে, নয়তো পিস পিস করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। হাসান শ্রবণের পাশে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, কংগ্রাচুলেশন ভাই। শ্রবণ চুপ, হাসানের দিকে তাকায়ও না। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে এই ছেলের? হসপিটালের বিল পরিশোধ করে সোহাকে নিয়ে বেরিয়ে আসে শ্রবণ। গাড়িতে উঠে বসতে গেলে হাসান বলে, ঔষধগুলো নিয়ে যা একেবারে, এখানেই তো দোকান আছে। কিসের ওষুধ? কিসের ওষুধ মানে? তোর বউবাচ্চাকে সুস্থ রাখার ওষুধ। ডাক্তার কি বললেন শুনিসনি? কিসের বাচ্চা? কোনো বাচ্চা থাকবে না, হবে না কোনো বাচ্চা। কি সব বলছিস? খুশির চোটে পাগল হয়ে গেলি নাকি? ঠিকই আছি আমি। সোহার দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, কি বলেছিলাম ভুলে গেছিস? পেটে বাচ্চা আসলো কিভাবে? সোহা কেঁদে ফেলেছে প্রায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, আমি বুঝতে পারছি কিছুই। এই শয়তানের বাচ্চা, তুই বুঝতে না পারলে কে বুঝতে পারবে? এই শ্রবণ, কি হয়েছে তোর? বাবা হচ্ছিস, খুশি হবি তা না করে উল্টো ওর সঙ্গে এমন করছিস আর বকছিস কেন এভাবে? বাবা হতে চেয়েছে কে? আমি বলেছি আমি বাবা হব? একটু চুপ করে বলে, এই হসপিটালে অ্যাবর্ষণ করাই না? শ্রবণের কথা শুনে চমকে ওঠে হাসান। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় বিমূঢ় হয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে সোহা। হাসান শ্রবণের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এই শ্রবণ, তুই ঠিক আছিস তো নাকি? এসব কি বলছিস? শ্রবণ হাসানের হাত সরিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি আর ঠিকই বলছি। না, তুই ঠিক নেই। খুশির চোটে পাগল হয়ে উল্টাপাল্টা বকছিস। গাড়িতে বস, আমি তোদের পৌঁছে দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই, আমি ড্রাইভ করতে পারবো। তুই ফিরে যা। শ্রবণ ড্রাইভিং সিটে উঠে বসে। সোহা আগে থেকেই ফ্রন্ট সিটে বসে আছে। কাতর চোখে তাকায় হাসানের দিকে। সোহার চেহারা দেখে হাসানের ভীষণ মায়া হচ্ছে। শ্রবণের কি হয়েছে এটাই বুঝতে পারছে না। এই ছেলে এমন করছে কেন? হাসানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সোহার দুচোখ বেয়ে ঝোড়ো ঝোড়ো করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, এই শ্রবণ, উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু। ভাবিকে কিছু বলবি না, করবিও না। সোহার দিকে তাকিয়ে বলে, ভয় পেও না, আমি দেখছি। শ্রবণ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ সামনের দিকে দৃষ্টি রেখেই হিস হিসিয়ে বলে, আমার কথা তোর চামড়া দিয়ে ঢোকেনি তাই না? আমি এতবার বলার পরেও তুই আমার কথা অমান্য করার সাহস দেখিয়েছিস। সোহা শব্দ করে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে,
সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার এনে দেওয়া সবগুলো পিলি খেয়েছি। বুঝতে পারছি না তারপরেও কিভাবে বাবু পেটে আসলো। যেভাবেই আসুক, কিভাবে বের করতে হবে এটা বোঝা হয়ে গেছে আমার। শ্রবণের কথা শুনে ভয়ে আতঙ্কে আবারও কেঁপে ওঠে সোহা। আপনা আপনি ডান হাতটা নিজের পেটের উপর চলে আসে। ওদের সঙ্গে কি করবে শ্রবণ? চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।